আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের স্বাগত জানাই edutubebd.com-এ। আমি মোহাম্মদ তৌহিদুল আলম তৌহিদ স্যার, গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রতিনিয়ত আমাদের edutubebd.com-এ ক্লাসগুলো দেখে থাকছো বা অন্যান্য ক্লাসের বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। এবং বড় ব্যাপার, সামনে পিএসসি পরীক্ষা বা জেএসসি পরীক্ষা। পিএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত আমি সম্পূর্ণ বইটা শেষ করার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি নতুন একটি অধ্যায় শুরু করব, যেটা তোমরা অতি সহজেই ক্লাস 4-এ করে এসেছো, যেটা ক্লাস 4-এর সাথে অনেকটাই মিল, যেটা ভগ্নাংশ। আমি অলরেডি বোর্ডে লিখেছি অধ্যায় 6 এবং ডানে লিখেছি লাল কালি দিয়ে ভগ্নাংশ। অ্যাকচুয়ালি বলতে কি, তোমরা প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো করেছো, তোমরা পঞ্চম অধ্যায়ে যখনই গুণনীয়ক বা গুণিতক এর গাণিতিক সমস্যাগুলো করেছিলে, তখন কিন্তু গুণিতকে একটি কথা ছিল পূর্ণ সংখ্যা। আমি কিন্তু ক্লাস 5-এর শিক্ষার্থী হিসাবে তোমাদের একটি কথাই বলবো, তোমরা যখন 5 থেকে 6-এ উঠবে তখন এই পূর্ণ সংখ্যার পূর্ণ ধারণা পাবে বীজগণিত অংশে। এই কথাটা বলার উদ্দেশ্য একটি, আমরা তোমাদের পঞ্চম শ্রেণীতে যে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের ক্লাসিফিকেশন, ভগ্নাংশের প্রকারভেদ, বা এখানে কিভাবে ভগ্নাংশ তৈরি হয়, যেটা তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সহজ করে বোঝানোর জন্য তোমরা দেখে থাকবে যে অনুশীলনের আগে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায় শুরু করার প্রথম থেকেই অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, বিভিন্ন ভগ্নাংশ কিভাবে আমরা জাস্টিফাই করব, যে ভগ্নাংশের ক্লাসিফিকেশনে যেটা তোমরা ক্লাস 4-এ জেনে এসেছো, ভগ্নাংশের প্রকারভেদ, সেই ভগ্নাংশগুলো আমরা কিভাবে মানের ঊর্ধ্বক্রম, কিভাবে মানের অধক্রম, অর্থাৎ ছোট থেকে কিভাবে বড়তে সাজাতে পারবো, বা বড় থেকে ছোট থেকে সাজাতে পারবো, বা তোমরা ক্লাস 4-এ যে খালি ঘর থাকলে খালি ঘরগুলো কীভাবে পূরণ করবো সেটাও শিখেছ। এবং যেটা বলবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যেটা পঞ্চম শ্রেণীতে তোমরা অতি শর্টলি করে ফেলতে পারো গুণিতকের ধারণা দিয়ে, কিন্তু ক্লাস 6-এ বা 7 বা 8-এ বীজগণিতে তোমরা ক্লাস 7-এ যখন উঠবে তখন দেখবে যে ভগ্নাংশর বীজগণিতে কিভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করি, বা অষ্টম শ্রেণীতে গেলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাবে। আমি আগেও বলেছি, যখন প্রথম ক্লাসটা শুরু করেছিলাম তখন বলেছিলাম, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু ছোট ক্লাসে পড়াশোনা করো না। আমি কিন্তু তোমাদের দশম শ্রেণী অর্থাৎ এসএসসি ক্যান্ডিডেটের সাথে তুলনা করেছিলাম, কারণ চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর অনেক কিছুই মিল আছে, যার কারণেই আমি হয়তো তোমাদের সামনে এতগুলো কথা বলার উদ্দেশ্য একটি, যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী আসো, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী আসো, তোমরা হয়তো মনে করো যে গণিত বইয়ে শুধু অনুশীলনীতে কিছু সংখ্যক গাণিতিক প্রবলেম আছে, বা অঙ্ক আমরা বলি যে নাম্বারিং, অঙ্ক নম্বর 1, 2, 3 ইত্যাদি আছে, এগুলো করলেই হয়তো তোমাদের হয়ে যাবে। কিন্তু আমি একটি কথা বলবো বারবার, এই পঞ্চম শ্রেণীর ক্লাস নিতে এসে আমার অভিজ্ঞতার আলোকে বলবো যে প্রতিটি পৃষ্ঠায় তোমাদের যে কাজ টাইপের গাণিতিক সমস্যাগুলো আছে, কোনো গাণিতিক সমস্যা তোমরা বাদ দিবে না। ছোটোখাটো যতই অঙ্ক থাক, যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই তোমরা করবে। তোমরা যদি প্রতিটা অঙ্কই করতে থাকো, প্রতিটা পেজেরই, তাহলে অনুশীলনীতে যে গাণিতিক প্রবলেম আছে তোমাদের কাছে আসলে প্রবলেম মনেই হবে না। আর পঞ্চম শ্রেণীতে একেবারে সময় কম, তোমাদের প্রাথমিক সমাপনী পরীক্ষা দিতে হয়, যার কারণে থানাভিত্তিক বিভিন্ন মডেল টেস্ট বা স্কুলে বিভিন্ন মডেল টেস্ট বা খণ্ডাংশ পরীক্ষা বা এমসিকিউ টাইপ পরীক্ষা বারবার নিয়ে তোমাদের প্রিপেয়ার করে। এই ষষ্ঠ অধ্যায়ে ছোট ছোট যে যোগ বিয়োগগুলো আছে, তোমরা দেখবে এগুলো এমসিকিউ টাইপের প্রশ্নে আছে। এবং আমি এখানে কয়েকটি গাণিতিক সমস্যা তুলে ধরেছি, যেখানে তোমাদের 6-এর, যদি আমি বলি 6-এর যে অনুশীলনী, এখানে অনুশীলনীটাকে 2টি ভাগে ভাগ করেছে, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে 6-এর ক অনুশীলনী একটি এবং 6-এর খ অনুশীলনী আরেকটি। আমি যদি আবার পিছনে ফিরে যেতে চাই,
গাণিতিক 4 প্রক্রিয়া, ওখানে বডমাসের বিষয়টা ছিল। আমরা লাস্টে অ্যাডিশন এবং সাবট্র্যাক্ট পেয়েছিলাম, যোগ এবং বিয়োগ, যেটা নর্মাল সংখ্যা আমরা করেছিলাম। আজকে আমরা মূলত 6 ক অনুশীলনীতে আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করব, যার কারণে আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায় লিখেছি যোগ করো বিয়োগ করো বা ভগ্নাংশগুলো। তাহলে আমরা এখানে তোমাদের সাথে আলোচনার সাপেক্ষে আমি 6 ক অনুশীলনে লিখে দিলাম। 6 ক অনুশীলনে মূলত ভগ্নাংশের যোগ ভগ্নাংশের বিয়োগ কীভাবে করতে হয় এগুলো নিয়ে আলোচনা আছে। 6 ক অনুশীলনীতে বডমাসকে যদি আমরা ভাগ করি তাহলে ডিভিশন ভগ্নাংশের বা মাল্টিপ্লিকেশন আছে, যেগুলো অনেকগুলো গাণিতিক সমস্যা আছে। যখন তোমাদের আমি 6 খ অনুশীলনীটা দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। তাহলে আসো, ভগ্নাংশ কি, ভগ্নাংশ কি এর অংশ যদি ভগ্নাংশ কি যদি বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত বাস্তব কিছু উদাহরণের সাথে রিলেটেড বা বাস্তব কিছু বিষয়ের সাথে আমি কিন্তু তোমাদের তুলনা করে বোঝাতে পারি। ভগ্ন অংশ, ভগ্নাংশকে আমি যদি বলি ভগ্নাংশ, এইটাকে যদি আমি তোমাদের ভেঙে দেখাই ভগ্ন যোগ অংশ, অর্থাৎ তোমাদের যদি বলে আমার কাছে একটি বর্গাকার বস্তু আছে, বা তোমরা এখনও যেহেতু বর্গক্ষেত্রের বিষয়টা ক্লিয়ার না, সেই ক্ষেত্রে তোমরা বর্গক্ষেত্রের বিষয়টা যদি ক্লিয়ার হতে চাও তাহলে দেখবে যে ষষ্ঠ অর্থাৎ 6 খ অনুশীলনীতে তোমরা বর্গক্ষেত্র পাবে, তখন আর একটু ক্লিয়ার হবে। আমি মূলত তোমাদের আরও সহজ করে উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই যে আমি সকালে আজকে একটি রুটিকে আমার সামনে ব্রেকফাস্ট হিসেবে দেওয়া হয়েছিল। এই রুটিকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিলাম, সমান 4 ভাগ করে নিলাম। ভাগ করার পর আমি এই লাল কালারের অংশটা আমি এখান থেকে সরিয়ে নিয়ে আসলাম। সেই ক্ষেত্রে দেখো, আমি যদি এখানে এই লাল অংশ, তাহলে টোটালি আমি পাচ্ছি কত দেখো তো, এখানে পুরা রুটিকে আমি 4 ভাগ করেছিলাম, 4 ভাগের আমি 1 অংশ, তার মানে 1/4 আমরা যদি এটা বলি 1/4, 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ আমি এখান থেকে খেয়ে নিলাম, বা 4 ভাগের করে আমি সমান 4 ভাগ থেকে একটি ভাগ এখান থেকে সরিয়ে দিলাম। তাহলে এই যে ভগ্ন অংশ, তার মানে ভেঙেছি, ভেঙে 4টি ভাগে আমি ভাগ করেছিলাম, করে একটা অংশ আমি এখানে নিয়ে নিয়েছি যেটা ভাঙা অংশ। যদি বলি এই অংশটা ভাঙা অংশ, অর্থাৎ ভগ্ন অংশ, ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশকে আমি ভেঙে ভগ্নযোগ অংশ, যেটা ক্লাস 6-এ তোমরা উঠলে, ক্লাস 6-এ যখন তুমি পড়াশোনা করবে তখন দেখবা ভগ্নাংশের বিষয়টা আরেকটু ক্লিয়ার আছে। তোমাদের এখানে ক্লাস 5-এর বইয়ে যে মেন বইয়ে যে ভগ্নাংশের ধারণাটা দেয়া আছে, এটা নিয়েই মূলত আমি আলোচনা করব। যদিও বা আমি এখানে বলেছি ভগ্নাংশ কি, তো ভগ্নাংশকে আমি ভেঙে পেলাম ভগ্নযোগ অংশ, ভগ্নাংশ। এখন ভগ্নাংশের ক্লাসিফিকেশন তোমরা ক্লাস 4-এ শিখে এসেছো, ভগ্নাংশের প্রকারভেদ। তাহলে আমি যদি ভগ্নাংশ কত প্রকার বলি, অ্যাকচুয়ালি যদি আমি বলি ভগ্নাংশকে যদি মূলতই আমি বিশ্লেষণ করি, অ্যাকচুয়ালি ভগ্নাংশ 2 প্রকার। একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশকেই আমরা যখন এটাকে বিশ্লেষণ করি তখন হয়ে যায় কি মিশ্র ভগ্নাংশ। ওকে, আরেকটু তোমাদের বলতে চাই, তোমরা যখন উপর ক্লাসে উঠবে তখন দেখবে ভগ্নাংশের ক্লাসিফিকেশন আবার অন্যভাবে দেওয়া যায়। একটি সরল ভগ্নাংশ, একটি জটিল ভগ্নাংশ। সরল ভগ্নাংশ অবশ্য তোমাদের ক্লাস 5-এ এগুলো নেই। 2/5 ভাগের 2 অংশ, এটা একটা সরল ভগ্নাংশ, যেখানে লব একটি পূর্ণ সংখ্যা, হর একটি পূর্ণ সংখ্যা, এটাকে আমরা বললাম সরল ভগ্নাংশ। ওকে, আর যখন আমি বলছি
3 সমস্ত 3 ভাগের 1 বাই 2 সমস্ত 2 ভাগের 5, তখন এটাকে আমি বলছি জটিল ভগ্নাংশ। তখন এটাকে আমি বলতে পারবো জটিল ভগ্নাংশ। যাই হোক, তোমরা হয়তো বলবে স্যার আপনি এটা তো জটিলভাবে করাচ্ছেন, যেহেতু ক্লাস 5 থেকে তোমরা 6-এ উঠবে সেই ক্ষেত্রে তোমাদের একটু জানার দরকার আছে। তাহলে ভগ্নাংশ যদি আমি ক্লাস 5-এর বইয়ে ক্লাসিফিকেশন দেখাতে চাই, সেই ক্ষেত্রে ভগ্নাংশকে আমরা 3 ভাগে তোমাদের এখানে দেওয়া আছে, 3টি অংশে বিভক্ত করেছে। একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যেটাকে আমি যদি বলি প্রথমটা, যদি আমি ভগ্নাংশকে ভেঙে দেখাতে চাই, যেটাকে আমরা বলি ফ্র্যাকশন। ওকে, তাহলে ভগ্নাংশকে ভেঙে মূলত আমরা বলতে পারি প্রকৃত ভগ্নাংশ, যেটাকে আমরা বলি প্রপার ফ্র্যাকশন, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর লাস্টেরটা আমরা যেটা বলবো মিশ্র ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের প্রকারভেদে আমি তোমাদের প্রথমে বলেছি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশটা যদি বলতে চাই, যে ভগ্নাংশের লব হর থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হবে। অর্থাৎ আমি যদি 2 আর এখানে 5 বলি, তাহলে আমি 2কে বলছি লব আর হরকে বলছি, এখানে 5কে বলছি হর। তাহলে 2 অবশ্যই 5 থেকে ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। আর জাস্ট এইটিকেই যদি আমরা উল্টাভাবে লিখি, এটা হয়ে গেল লব আর এটা হলো হর, তাহলে এটাকে আমরা দেখতে পাচ্ছি যে লব হর থেকে বড়। অর্থাৎ এটা যদি এটার সাথে কম্পেয়ার করি, যে আমাদের লবটা অবশ্য বড় চিহ্ন বলতে আমি এখানে লবকে আমি হর থেকে বড় বলবো, আর এখানে লব হর থেকে ছোট। ওকে, তাহলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব হর থেকে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, আর অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হর থেকে বড় তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো বলবে যে স্যার 5ম শ্রেণীতে আমরা edutubebd.com এ ক্লাস দেখে কি হয়তো উপকৃত হব। তবে একটি কথা বলবো, যারা 5ম শ্রেণীতে উঠেছো, পিএসসি পরীক্ষা দিবে, তারা হয়তো তোমাদের এই বইটা সম্পূর্ণটা কিভাবে তোমরা পড়াশোনা করছো দোয়া করি সুন্দরভাবে গুছিয়ে পড়াশোনা করবে। তবে অনুরোধ একটি, তোমাদের প্রতিটা পেজেই যে সুন্দর সুন্দর করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমাদের যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যক্রম, এখানে অনেক সুন্দরভাবে বইগুলো ইন ডিটেলসে সাজিয়ে বোঝানোর জন্য দিয়েছে। সেই ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা যে প্রতিটা পেজ থেকে বুঝে বুঝে অঙ্কগুলো করার, গাণিতিক সমস্যাগুলো। তাহলে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ আমি অলরেডি এখানে পেলাম। এখন যে বিষয়টা তোমাদের কাছে একবারই নতুন বলবো, যে মিশ্র ভগ্নাংশটা কি, যেটাকে আমরা বলবো মিক্সড ফ্র্যাকশন। তাহলে মিশ্র ভগ্নাংশে সাধারণত আমরা যদি বলি একটি পূর্ণ সংখ্যা থাকবে, একটি পূর্ণ সংখ্যা থাকবে মিশ্র ভগ্নাংশে। আর পূর্ণ সংখ্যা বলতে তুমি যদি বলো যে আমার 4 ভাগের রুটির ভিতরে আমি 4 ভাগই নিয়ে নিলাম, তাহলে এটাকে লঘিষ্ঠ করলে আমরা পাবো 1। তাহলে 1 একটি পূর্ণ সংখ্যা। তুমি যদি এখানে বলো, তাহলে মিশ্র ভগ্নাংশকে কীভাবে পাবো, যে 5 সমস্ত, আমরা যেটা দেখছি এখানে, এটাকে যদি এখন সমস্ত করতে চাই, তোমরা আগের ক্লাসে দেখে থাকবে যে 5কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণে 4, 1, তাহলে এটা আমরা এখানে পাচ্ছি, দেখো একটি পূর্ণ সংখ্যা বা ভাগফল। এই ভাগফলটা পূর্ণ সংখ্যা হিসাবে আসবে এবং ভাগশেষটা আমাদের লব হিসাবে আসবে, এবং এখানে যে ভাজকটা এটা এখানে হর আকারে আসবে। তো এইটাকে আমি ভেঙে দেখাচ্ছি 2 সমস্ত 2-এর 1, 2 সমস্ত 2-এর 1 মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশকেই যদি আমি বলি অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ সেম। অপ্রকৃত ভগ্নাংশ যেমন আমাদের লবটা বড় হয় এবং হরটা ছোট হয়, মিশ্র ভগ্নাংশকে যদি আমরা সিম্পলিফাই করি, অর্থাৎ আমরা যদি আবার পূর্বের অবস্থা আনতে চাই, তাহলে আমরা আবার এই অপ্রকৃত ভগ্নাংশ আনতে পারবো। কারণ আমি যদি বলি যে এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ এবং এটা একটি মিশ্র ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ
পরস্পর সমান। তাহলে মিশ্র ভগ্নাংশ আমি কিভাবে দেখাবো? তাহলে আমি এটা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশটা একটু মুছে দিই। তাহলে মিশ্র ভগ্নাংশে আমাদের মিশ্র ভগ্নাংশটা মূলত আমরা কিভাবে পাবো একটু খেয়াল করো। যে আমি লিখেছি 2 সমস্ত 1/2। তাহলে এখানে আমি যদি একটা বক্স দিই আর এখানে হর রাখি, এখানে যদি একটা বক্স দিই, তাহলে আমি নিঃসন্দেহে এখানে বলছি 2 আর এখানে বলতে পারছি 1। কিন্তু এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশ বলতে চাই, তাহলে এইটা আমি কিভাবে এই খালি ঘরে পাবো? তাহলে এটা নিয়ম হচ্ছে, এই অপ্রকৃত মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে পাচ্ছি কি পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব বাই হর। একটু খেয়াল করো, এইটার সাথে যদি আমি কম্পেয়ার করতে চাই যে পূর্ণ সংখ্যা বলতে এখানে কি, তাহলে পূর্ণ সংখ্যা বলতে আমরা 2 পেয়েছি। 2 এর সাথে আমার এই ভগ্নাংশের প্রকৃত ভগ্নাংশের হর কত ছিল 2 যোগ এখানে হর কত পেয়েছি বলো তো, সরি এখানে লব কত আছে বলো তো 1 বাই কত হচ্ছে দেখো 2। তাহলে অ্যাকচুয়ালি আমরা খুব শর্টলি করি 2 দুগুণে কত 4। এটাকে আমরা যদি একটু ব্র্যাকেটে রাখি তাহলে 2 দুগুণে 4, 2 গুণ 2 যোগ 1, তাহলে আমি পাচ্ছি 4 যোগ 1 বাই কত 2। ফাইনালি আমি পাচ্ছি দেখো 2 দুগুণে 4 আর 1 5, 2 দুগুণে 4 এর সাথে 1 যোগ করি, সেটা আমরা কীভাবে পাচ্ছি পূর্ণ সংখ্যার সাথে আমরা এই প্রকৃত ভগ্নাংশের আমরা হরটা গুণ করেছি। যদি এটাকে ব্র্যাকেটে রাখি আর একটু বেটার হয়, প্লাস লব করেছি। ওকে, তাহলে 4 এর 5 পাচ্ছি 5/2। তাহলে মিশ্র ভগ্নাংশে আমাদের একটি পূর্ণ সংখ্যা থাকবে যেটাকে আমরা বলি সমস্ত। 2 সমস্ত, এখানে যদি আমি বলি 2 সমস্ত 1/2, 2 সমস্ত 1/2, এটাকে আমরা একটু ভাষাগতভাবে বলতে পারি 2 সমস্ত 1/2, 1/2, অর্থাৎ 2 সমস্ত 1/2। খেয়াল করো 2 এখানে 2 লিখেছি, আর ভাষাগত জন্য 2 সমস্ত, এটাকে পুরাটা আমি বললাম 2 সমস্ত 1/2। অর্থাৎ আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ আনতে হলে তোমরা খুব দ্রুত হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করবে এবং ওই গুণফলের সাথে ওই প্রকৃত ভগ্নাংশের লব যোগ করবে, করার পরে যে রেজাল্টটা আসবে আর হর অপরিবর্তন থাকবে। অর্থাৎ আমরা একটি মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ যদি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের হর গুণ হয়ে তার সাথে এই প্রকৃত ভগ্নাংশের লব যোগ হবে এবং হরে অপরিবর্তন যেটা থাকবে হর সেটা অপরিবর্তন আকারে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভগ্নাংশর প্রকারভেদে তোমরা তোমাদের মেন বইয়ে দেখে থাকবে যে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ নিয়েই বেশি আলোচনা করা হয়েছে। এবং তোমরা একটু খেয়াল করো, এগুলো তোমরা ক্লাস 4এও করে এসেছো যে ভগ্নাংশের যোগ বা ভগ্নাংশের বিয়োগ বা সরলীকরণ একসাথে বদমাসে যে ব্যবহারটা এখানেও তোমরা পেতে পারো। তবে ভগ্নাংশের সময় ছোট থেকে আমরা কীভাবে বড় অনুসারে সাজাবো, অর্থাৎ ক্রম অনুসারে সাজাবো, এটা ক্লাস 6-এ পাটিগণিত বইয়ে তোমরা পাবে, বা ক্লাস 5-এ এখন তোমরা ষষ্ঠ অধ্যায় পাচ্ছ। এটা হয়তো তোমরা মনে করতে পারো যে ক্রম অনুসারে সাজানোটা ক্লাস 5-এ হয়তো শেষ, কিন্তু না, তোমরা যখন 6-এ উঠবে তখন দেখবে যে পাটিগণিতে বা বীজগণিতেও ক্রম অনুসারে বিষয়টা এখানে ক্লিয়ার আছে। এরপরে দেখো এখানে একটি খালি ঘরের গাণিতিক সমস্যা দিয়েছে এবং আমরা সমহর বিশিষ্ট কীভাবে ভগ্নাংশ করব। এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে হলে অবশ্যই আমাদের লসাগুর বিষয়টা খুবই মাথায় রাখতে হবে, যার কারণে পঞ্চম অধ্যায়টা আগে তোমাদের মেন বইয়ে কিন্তু আগে সিলেকশন করা হয়েছে। তাহলে আমি এখানে ভগ্নাংশ সমূহকে যদি মানের ঊর্ধ্বক্রম মানে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যদি সাজাতে চাই, তাহলে আমাদের প্রয়োজনটা বা কিভাবে আমরা করব দেখো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 4টি ভগ্নাংশ আছে। 4টি ভগ্নাংশের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি হর একই। তাহলে 2 বা ততোধিক ভগ্নাংশ যদি হর একই হয়,
তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ সবচেয়ে বড়, অথবা দুই বা ততোধিক যদি ভগ্নাংশ থাকে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ সবচেয়ে ছোট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই গাণিতিক যে প্রবলেমটা 5/3, 5/4, 5/5 আর পাচ্ছি 5/1। এখানে প্রত্যেকটি ভগ্নাংশের হর কিন্তু 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আগেই আমাদের জানতে হবে দুই বা ততোধিক ভগ্নাংশের যদি হর একই হয় সেই ক্ষেত্রে যে ভগ্নাংশের লব ছোট সেটা সবচেয়ে ছোট। তাহলে আমরা লবগুলো জাজমেন্ট করি, সবচেয়ে ছোট আমরা পাচ্ছি কত? 1 পাচ্ছি। তাহলে 1 থেকে সবচেয়ে বড় কে পাচ্ছি বলো তো? 1 থেকে বড় কে পাচ্ছি বলো? 3 থেকে কে বড় পাচ্ছি বলো তো? 4 থেকে কে বড় পেলাম বলো তো? 5। তাহলে আমরা লবগুলো নিয়ে আগে আমরা চিন্তা করলাম, লবগুলোকে ছোট থেকে বড় আকারে সাজালাম, ছোট থেকে বড় আকারে আগে লবগুলোকে আমি সাজালাম। এইবার আমি যে কাজটা করব, প্রত্যেকটি ভগ্নাংশের অ্যাকচুয়ালি বলতে কি প্রত্যেকটি সংখ্যার নিচে পরবর্তী লাইনে আমি যেটা করব, প্রত্যেকটি সংখ্যার নিচে যে ভগ্নাংশ হর আছে হরগুলো আমি লিখে দিব। প্রত্যেকটি সংখ্যার নিচে আমি হরগুলো লিখে দিব। তাহলে বন্ধুরা একটু খেয়াল করো, তোমরা হয়তো বলতে পারো স্যার আমরা এই ভগ্নাংশগুলো অতি সহজে পারি, তবে অনেক সময় পরীক্ষার হলে তোমাদের সাম্যক ধারণা যদি না থাকে, তোমাদের যদি বেসিকটা ক্লিয়ার না থাকে, সেই ক্ষেত্রে এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা কোনো যোগ্যতা ভিত্তিক প্রশ্নে যদি 2 মার্কসের প্রশ্ন দিয়ে দেয় তখনই কিন্তু তোমরা ঘাবড়িয়ে যাও। তাহলে দুই বা ততোধিক ভগ্নাংশে যদি হর সমান হয়, যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশ ছোট, এবং যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশ সবচেয়ে বড়। এখন আসো এটাকে যদি আমি বলি বড় থেকে ছোট কিভাবে সাজাবে, বড় থেকে ছোট, সেই ক্ষেত্রে এই একাধিক ভগ্নাংশগুলোর মধ্যে লব সবচেয়ে বড়কে 5, তার ছোটকে বলো 4, তার ছোটকে বলো তো 3, তার ছোটকে 1। তাহলে এগুলোকে যখন আমি ভগ্নাংশ আকারে লিখব তখন আমরা পেয়েছিলাম কত? 5, এখানে পেয়েছি কত? 5, এখানে আমরা হরে পেয়েছি 5, এখানে আমরা হরে পেয়েছি কত? 5। ওকে, তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বড় থেকে ছোট আকারে ভগ্নাংশগুলোকে সাজালাম। অর্থাৎ দুই বা ততোধিক ভগ্নাংশ যদি আমরা সামনে পাই সেই ক্ষেত্রে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাতে পারবো। ওকে, এখন লক্ষ্য করো কিছু ভগ্নাংশ আছে যে লব সমান কিন্তু হরগুলো সমান না। কিছু ভগ্নাংশ আছে আমরা দেখেছি যে লবগুলো সমান, হরগুলো সমান না। তাহলে এই ক্ষেত্রে আমরা ভগ্নাংশগুলোকে কিভাবে ছোট বা কিভাবে বড় বিবেচনা করব। সেই ক্ষেত্রে মনে রাখবা, দুই বা ততোধিক ভগ্নাংশ যদি আমাদের সামনে দেওয়া হয়, যে ভগ্নাংশের অর্থাৎ দুই বা ততোধিক ভগ্নাংশ যদি আমাদের সামনে দেওয়া হয়, ভগ্নাংশগুলোর লব যদি সমান হয়, একই লব বিশিষ্ট ভগ্নাংশ পাওয়া যায়, তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা সবচেয়ে আমাদের বড় হবে। তাহলে দুই বা ততোধিক ভগ্নাংশের যদি লব সমান হয়, একই হয়, তাহলে যে ভগ্নাংশের আমরা লব ছোট পাবো সেই ভগ্নাংশ সবচেয়ে বড় হবে। তাহলে আমরা যদি এগুলোকে সাজাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় হবে 2 সমস্ত 2-এর 1, এখানে 1 সমস্ত 2-এর 1। তাহলে আমরা এখানে সবচেয়ে বড় পাচ্ছি, আমরা যদি বড় থেকে সাজাই এইটা সবচেয়ে ছোট, যার কারণ বড়, এর থেকে বড় হবে। আমরা এটা দেখতে পাচ্ছি যে 3/2 ভাগ, আবার এটা সবচেয়ে ছোট। তাহলে আমরা বলতে পারি দুই বা ততোধিক ভগ্নাংশের যদি লব একই সংখ্যা বিশিষ্ট হয়, একই মান বিশিষ্ট হয়, তাহলে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশ সবচেয়ে বড়। বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখতে চাই উল্টাভাবে, আমরা 2/3 ভাগ আমরা পাচ্ছি 2/1 ভাগ। অর্থাৎ আমরা ভগ্নাংশগুলো লব সমান পাচ্ছি, হর আমরা ভ্যারাইটিস পেলেও যে ভগ্নাংশটা লবচেয়ে হর ছোট সে ভগ্নাংশ সবচেয়ে ছোট পাচ্ছি। ওকে, এখন আসো
অ্যাকচুয়ালি বলতে কি তোমাদের এই পঞ্চম শ্রেণীর যদি বা ছোট্ট একটি বই এখানে 13টা অনুশীলনী আছে, সেই ক্ষেত্রে প্রতিটা অনুশীলনীতে কম সংখ্যক গাণিতিক সমস্যা দেওয়া আছে, সমস্যার সমাধান আমরা করতে পারি। কিন্তু যখনই আমরা প্রতিটা পেজে সুন্দর করে আলোচনা করা আছে, প্রতিটা পেজে ইন ডিটেলসে ভেঙে সুন্দরভাবে দেওয়া আছে, তখনই কিন্তু আমরা এই ভাঙা অংশ বা বোঝানোর বিষয়গুলো কিন্তু আরেকটু ডিপে যেতে চাই। কারণ আমাদের উদ্দেশ্য একটি, তোমাদের পাঠ্য বই যেটা আছে এটা যদি তোমাদের সামনে সুন্দরভাবে ব্যাখ্যা করে তোমাদের বোঝাতে পারি, সেই ক্ষেত্রে তো অবশ্যই তোমরা অনেক বেনিফিটেড হবে। এবং আমরা শিক্ষক মণ্ডলী, বিশেষ করে আমি এই edutubebd.com এ ক্লাস নেওয়ার বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে বা একটি জনকল্যাণমূলক কাজ আমি মনে করি, যার কারণে শিক্ষকতা পেশায় আমি edutubebd.com-কে ধন্যবাদ জানাই। এখন আসো, আমরা খালি ঘরের বিষয়টা যদি পেতে চাই, এখানে লিখেছে খালি ঘরের বিষয়। খালি ঘরের বিষয় পেতে চাইলে কীভাবে এটা দেখাবো, বা তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ এখানে আছে, আমি কিন্তু মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা হয় সেটা আলোচনা করেছি। এখন লক্ষ্য করো, 5 ভাগের 4 ভাগ, আমি যদি এইটাকে একটি সংখ্যা জানা আছে এভাবে হর আকারে দিলাম, তাহলে এটাকে আমি কিভাবে তোমাদের দেখাবো যে এখানে কত সংখ্যাটি হবে। তো লক্ষ্য করো, মেন ভগ্নাংশ আমরা বামে যেটা জানা আছে লব বাই হর, এটাকেই আমরা গুণিতক আকারে লিখব, যে ডান পক্ষের যে লব আছে লবকে পাওয়ার জন্য। তাহলে 4কে কত দ্বারা গুণ করলে 8 পাওয়া যায়, 4 দুগুণে 8। তাহলে অনুরূপভাবে আমাদের সমহর অর্থাৎ দুইটা ভগ্নাংশের মান সমান রাখার জন্য এটা করব, বা 4/5 এটাকে যদি আমি 4 গুণ 3 দ্বারা গুণ করতাম, সেই ক্ষেত্রে লবকেও 3 দ্বারা গুণ করতে হবে, হরকেও 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে পাচ্ছি 4 দুগুণে 8, 5 দুগুণে কত 10, বা এখানে পাচ্ছি 3 4 12, 3 5 15। অ্যাকচুয়ালি বলতে কি, এই প্রতিটা ভগ্নাংশ আমরা সমতুল ভগ্নাংশ পাবো, যেটা তোমরা ক্লাস 6-এ গেলে পাবে সমতুল ভগ্নাংশটা কি। তাহলে আমি দেখতে পাচ্ছি সমতুল বলতে যে 2 বা ততোধিক ভগ্নাংশের মান যদি একই হয়, অর্থাৎ কোনো একটি ভগ্নাংশের লবকে বা হরকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করে অনেক বড় করা হয়, আবার লঘিষ্ঠ করলে কিন্তু আমি যদি লঘিষ্ঠ করি আমি আবার এটা ফিরে পাবো। আবার যদি এটাকে 3-এর জায়গায় যদি আমি লব ও হরকে 4 দ্বারা আমি গুণিতক আকারে যদি আমি লিখতে চাই, তাহলে আমি পাচ্ছি 4 4 16, বাই 4 5 কত 20। তাহলে এভাবে আমরা প্রত্যেকটি ভগ্নাংশ এইটার সাথে এটা সমতুল, এটার সাথে সমতুল, এটার সাথে সমতুল। তাহলে এখানে খালি ঘরে সঠিক সংখ্যাটি বসাতে বলেছে। এই ধরনের গাণিতিক সমস্যাগুলো তোমরা দেখবে এমসিকিউ টাইপে থাকে বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকে। তাহলে আমি পেয়েছি কত, দেখো 4 দুগুণে 8, তাহলে 8 পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে হবে কত, এই খালি চিহ্নিত বা খালি ঘরে হবে আমাদের অ্যাকচুয়ালি কত 10 হবে। খালি ঘরে অ্যাকচুয়ালি কত হবে আমাদের 10 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো অ্যাকচুয়ালি বলতে কি, অনুশীলনী 6-এর ক ভগ্নাংশের যোগ বা বিয়োগ, এই ভগ্নাংশের যোগ বা বিয়োগ যদি করতে হয় আমাদের অনেক ধারণা আমাদের থাকতে হবে। কারণ প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ বা ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড়, একটি প্রশ্ন এখানে লিখেছি যে দেখো একটি মিশ্র ভগ্নাংশ একটি প্রকৃত ভগ্নাংশ, এর মধ্যে কোন ভগ্নাংশটা সবচেয়ে বড় সেটা আমাদের জানতে হলে আমরা এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের গাণিতিক সমস্যা যদি তোমাদের দেখায়, সেক্ষেত্রে তোমরা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশটা অ্যাকচুয়ালি যদি আমি বলি, তোমাদের এই 6-এর ক অনুশীলনীতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি আলোচনার বিষয়। কারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশ দিয়ে আমরা একাধিক ভগ্নাংশের যোগ কিভাবে করব, একাধিক ভগ্নাংশের কিভাবে বিয়োগ বের করব, একাধিক ভগ্নাংশ মিলে যে যোগ বিয়োগ মিলে যে সরলীকরণ, যেটা তোমাদের বইয়ে হিসাব করো কথাটা লেখা আছে, আমরা যখন পড়াশোনা করছি তখন সরলীকরণ, সরল করো বলা ছিল, এবং একটি গাণিতিক এখানে লেখার অঙ্ক দেওয়া আছে। এগুলো অ্যাকচুয়ালি জানতে হলে আমাদের এই সমহর বিশিষ্ট ভগ্নাংশটা আমাদের জানতে হবে। এখন আসো, সমহর বিশিষ্ট ভগ্নাংশর ধারণা যদি পেতে চাই, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ধারণা পেতে হলে অবশ্যই আমাদের 5ম অধ্যায়ে লসাগুতে আবার ফিরে যেতে হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ 2 বা ততোধিক সংখ্যার আমরা কিভাবে লসাগু বের করেছিলাম। ওকে, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের আমরা যদি ক্লিয়ার ধারণা পেতে পারি, তাহলে আমাদের যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা করতে পারবো। ওকে, এখন আসো সমহর বিশিষ্ট ভগ্নাংশ।
দেখো আমি বোর্ডে অলরেডি লিখেছি 3 ভাগের 1 এবং 5 ভাগের আমরা 2 অংশ এখানে লিখেছি। ওকে, তাহলে এই দুইটি ভগ্নাংশের মধ্যে তোমরা দেখেই বুঝতে পারবে যে কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট। দেখো দুইটি ভগ্নাংশের লব ভিন্ন আবার হরও ভিন্ন, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন ভগ্নাংশটি বড়, কিভাবে আমি আইডেন্টিফাই করব? তো লক্ষ্য করো, আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি বলে, তোমরা হয়তো বলবে স্যার আমরা লসাগু না করে কি একবারে পেতে পারি না? হ্যাঁ, তুমি লসাগু না করেও একবারে পেতে পারো। কিভাবে পেতে পারো? দেখো 3 ভাগের 1 ভাগ, তুমি 3কে 1 দ্বারা গুণ করলে যাবে 2 দ্বারা গুণ করো, তাহলে 3কে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6। তুমি আবার এই 3 দ্বারা গুণ করো, তাহলে লব বাই হর এখানে পাচ্ছ কত? 3, তাহলে এখানে পাচ্ছ 2 বাই কত? 6। এবার যদি আগাতে থাকে 3 বাই 9, তুমি যদি আবার 3 ভাগের 1 ভাগকে যদি 4 দ্বারা গুণ করতে চাও, 1 গুণ 4 বাই কত? 3 গুণ 4, তাহলে 4 বাই আমি পাচ্ছি কত? 12। এরপর দেখো 1 বাই 3 ভাগের 1, তাহলে আমি এখন 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা যদি গুণ করি তাহলে পাচ্ছি 5 3 5 15। তবে আমি এবং তো একটু থেমে যাব। তো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ এভাবে বারবার না করে আমরা যদি লসাগু করে করি, কেন এটা বলবো? কারণ এইটাকে যদি আমি ভাঙতে চাই, তাহলে দেখো 2 এর 5, এটাকে আমি যদি এই 15 পেতে চাই, তাহলে এটাকে আমি একবারে যদি 2 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করি, 5 গুণ 3, তাহলে আমরা পাচ্ছি কত? 3 দুগুণে 6, 3 5 15। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো সাধারণত এভাবে যদি তোমরা গুণ করে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেতে চাও, ওকে, কিন্তু সবচেয়ে বেটার হবে লসাগু মাধ্যমে করাটাই সবচেয়ে শ্রেয়। কারণ ষষ্ঠ শ্রেণীতেও তোমরা এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের ধারণাটা পাবে। তবে তোমরা যারা একেবারেই হয়তো ম্যাথ নিয়ে অনেক ভয় পাও, লসাগু করতে পারো না, তবে অনুরোধ করব বারবার লসাগুটা করবে। কারণ যত উপর ক্লাসে উঠবে হয়তো গসাগুর ব্যবহারটা কম, কিন্তু লসাগুটাই বারবার জ্যামিতিক বীজগণিতে বলো বা পাটিগণিতে বলো, ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী, সেই ক্ষেত্রে লসাগুটাই বেশি আসে। তাহলে আমরা এভাবে না করে, এভাবে আমরা সিস্টেমেটিক না করে আমরা দেখতে পাচ্ছি 6 ভাগের সমহর বিশিষ্ট মানে এখানে 15, এখানেও 15। তাহলে আমাদের এই দুইটা ভগ্নাংশ সমহর, মানে দুইটি ভগ্নাংশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে আমরা প্রকাশ করলাম। অর্থাৎ আমি 1-এর 3কে আমি পাচ্ছি 5 বাই কত? 15, আর এখানে 5 ভাগে 2 ভাগকে পাচ্ছি 6 বাই 15 পেলাম। তাহলে দুইটা ভগ্নাংশ হলো কি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। অর্থাৎ 2 বা ততোধিক ভগ্নাংশের হর যদি সমান হয়, তাহলে সেই ভগ্নাংশ সমূহকে আমরা বলব সমহর, সমান হর বিশিষ্ট। ওকে, তো এটাকে এভাবে করলেও আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে অনেক সময় লাগবে, কারণ আমরা যখন যোগ বিয়োগ করবো ভগ্নাংশ সমূহ, তখন কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হবে। তাহলে আসো এটাকে সুন্দরভাবে যদি আমরা করতে চাই, তাহলে আমরা এখন এটা লসাগুর মাধ্যমে আমরা করব। তাহলে 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 5 ভাগ, এটাকে যদি আমরা তোমাদের দেখাতে চাই, তাহলে অ্যাকচুয়ালি 3 আর 5-এর লসাগু কত? আমরা পাচ্ছি কত? 15। 3 আর 5-এর লসাগু কত? আমরা এখানে আমরা লিখে নিব, এখানে 3 ও 5-এর লসাগু। আমরা যেহেতু 3 ও 5-এর লসাগু বলতে এখানে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যাবে না, তাহলে আমরা 15 পেলাম। এখন এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমাদের ভাগ করে নিতে হবে। তাহলে হর আছে কত? 3, তাহলে আমরা পেলাম 5। এখন আমি এই যে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করেছি, 5 পেয়েছি, 5 দ্বারা আমরা লবকেও গুণ করব, হরকেও আমরা গুণ করব। তাহলে 5 থেকে 5, 3 5 15 পেলাম। ওকে, আবার দেখো আমরা এই লসাগুকে আমরা আবার এই 15 যে লসাগু পেলাম, এই 15কে দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে? 5। 5 দ্বারা যদি ভাগ করি, তা আমরা 3 5 15 পাচ্ছি। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ কত? 2/3। তাহলে 2কে আমরা 3 দ্বারা গুণ করব, লব হরকে, 3কে, সরি এটা আমি একটু ভুল লিখেছি, এটা হবে 5। তাহলে আমি মেন ভগ্নাংশ ঠিক রাখবো,
লবকে গুণ করব 3 দ্বারা, হরকে গুণ করব 3 দ্বারা, তাহলে 3 দুগুণে 6, আর এখানে পাচ্ছি কত, 3 পাশে 15। তাহলে দুইটি ভগ্নাংশ আমরা পেলাম, যে দুইটি ভগ্নাংশের হরেই সমান, যার কারণে আমরা দুইটি ভগ্নাংশকে বলতে পারবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে এই ষষ্ঠ অধ্যায়ে 6 ক অনুশীলনীতে অ্যাকচুয়ালি প্রতিটা পেজে অনেক কিছু আলোচনার বিষয় আছে। তোমরা প্রতিনিয়ত এই edutivebd.com এর ক্লাসগুলো দেখতে থাকো। 6 ক অনুশীলনী আমি সম্পূর্ণভাবে শেষ করতে চাই, তাহলে আরও অনেক কিছু আলোচনা করতে হবে। আমি মূলত তোমাদের ভগ্নাংশের ক্লাসিফিকেশন এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ শেখালাম। এর পরবর্তীতে আমি 6 ক এর বাকি অংশ এবং 6 খ মিলে তোমাদের আমি ক্লাসটা দেওয়া থাকবো। এই শুভকামনায় আল্লাহ হাফেজ।